আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সবাই একটু যুক্ত হয়ে যাও। আমরা পড়বো আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের আজকের ক্লাস। আমাদের আলোচনা শুরু হবে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, সেখান থেকে আমরা পড়বো। গত ক্লাসে আমরা যোগান রেখা পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা এরপর থেকে পড়বো। হ্যাঁ, সবাই একটু জয়েন করো। তোমাদের বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। এই ব্যাচে যারা আছে, কেমন নাফিস মজুমদার আছে আমাদের সাথে। ওকে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। ওকে, সবাই একটু যুক্ত হয়ে যাও। তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যেন, হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যাও। সোনিয়া আছে, সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? একটু জানাও। সব ঠিকঠাক শুনতে দেখতে পাচ্ছ তো নাকি? ওকে, আশা করি সবাই ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ, আশা করি। সো আমরা পড়বো আজকে হচ্ছে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়, সেখান থেকে আমরা পড়বো আজকে। হ্যাঁ, এর আগ পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো, মূলত গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা যোগান রেখা যদি আমরা অঙ্কন করি, সেই রেখাটা বাম থেকে ডানে কি হয়? ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, কারণ দামের সাথে যোগানের একটা সমমুখী সম্পর্ক। দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম আরও বৃদ্ধি পেলে যোগান আরও বৃদ্ধি পায়, বা দাম হ্রাস পেলে যোগান হ্রাস পায়, এমনই হয়ে থাকে, তাই না? তো এটা হচ্ছে একটা যোগান রেখা আমরা করছি। এখন পরীক্ষা আসতে পারে যে যোগান রেখা কেন ঊর্ধ্বগামী হয়। মূলত চাহিদার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে চাহিদা রেখা কেন নিম্নগামী হয়, সেটা আমরা বলেছিলাম। সেখানে 4টা কারণ ছিল চাহিদা রেখা নিম্নগামী হওয়ার। আর যোগানের ক্ষেত্রে যোগান রেখা ঊর্ধ্বগামী হওয়ারও 3টা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে যোগান বৃদ্ধির কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। যোগান বৃদ্ধি কি বলা হয়েছে? বলছে দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্কের কারণে। অর্থাৎ আমরা যোগান বৃদ্ধি দেখে পেয়েছি অন্যান্য বিষয় স্থির থাকলে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে সেই দ্রব্যের যে যোগান, সেই যোগান কি পাবে? বৃদ্ধি পাবে। আর দাম হ্রাস পেলে যোগান কি পাবে? হ্রাস পাবে। দামের সাথে যোগানের একটা সমমুখী সম্পর্ক আমরা দেখতে পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা বলতে পারি যোগান বিধি মানে হচ্ছে দামের সাথে যোগানের যেহেতু একটা সমমুখী সম্পর্ক, তো এটাকে আমরা যোগান বিধি বলছি আর কি। 2 নম্বর হচ্ছে সমমুখী সম্পর্ক হলে মনে রাখবা রেখা হয় ঊর্ধ্বগামী। 2 নম্বর যোগান সমীকরণের ঢাল ধনাত্মক বলে। শোনো, আমি তোমাদের একটু লিখে দিই। মূলত আমাদের 4 ধরনের সরলরেখার ঢাল আমাদের মনে রাখতে হয়। এটা আমি গত ক্লাসে বলছি তোমাদেরকে। একটা হচ্ছে বাম থেকে ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, বাম থেকে নিম্নগামী সরলরেখার ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল। একটা রেখা যদি বাম থেকে ঊর্ধ্বগামী হয়, সেই সরলরেখার ঢাল হয় সবসময় পজিটিভ। হ্যাঁ, পজিটিভ ঢাল হয়। মানে মনে করো তুমি একটা পাহাড় উঠতেছো, আমরা বলছি ইস পাহাড়টা অনেক বেশি খাড়া, তার মানে অনেক বেশি খাড়া। হ্যাঁ, মানে এটার পজিটিভ ঢাল বলবো। আর পাহাড় তো না, উল্টা নিচের দিকে নেগেটিভ, পাহাড় থেকে নামতেছো, তার মানে হবে নেগেটিভ ঢাল। ঢাল তো না, উল্টা নেগেটিভ। আর একটা জায়গা একদম সমতল জায়গা, কোনো পাহাড়েই না, মানে ঢালও নাই নেগেটিভ ঢালও না, একদম সমান জায়গা, তার মানে ঢাল হবে 0, শূন্য ঢাল। তার মানে ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল হবে। তাহলে ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী হলে নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল, আর লম্ব অক্ষের সমান্তরাল হলে অসীম ঢাল হবে। কি ঢাল হবে? অসীম ঢাল হবে। হ্যাঁ, তাহলে ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী হলে নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল হলে কি হবে? অসীম ঢাল হবে। এই হচ্ছে আমাদের ঢাল। তো এখানে আমি যদি বলি যে একটা চাহিদা সমীকরণ কিউডি সমান 10 মনে করো মাইনাস মনে করো 5p, আর কিউ এর সমান মনে করো যে 15 বা যে কোনো সংখ্যা লিখতে পারো, 20 প্লাস মনে করো যে 7p লিখলাম। হ্যাঁ, সাপোজ। তো পি এর সাথে যেটা গুণাকার আছে, এই যে -5, এইটাকে মূলত স্লোপ বা ঢাল বলা হয়। ঠিক আছে, তাহলে এই চাহিদার ক্ষেত্রে ঢালটা হয় নেগেটিভ, অলওয়েজ এখানে নেগেটিভ ঢাল থাকবে। আর যোগানের ক্ষেত্রে ঢালটা হয় পজিটিভ। তো ঢাল যদি নেগেটিভ হয়, রেখা হয় নিম্নগামী। আর ঢাল যদি পজিটিভ হয়, রেখা কি হবে? ঊর্ধ্বগামী হবে। তাহলে ঢাল নেগেটিভ হলে রেখা হবে নিম্নগামী, ঢাল পজিটিভ হলে রেখা কি হবে? ঊর্ধ্বগামী হবে। তাহলে এখানে সেটা বলছে যে যোগান সমীকরণের ঢাল ধনাত্মক হয়ে থাকে, অর্থাৎ লিখছে কিউ এর সমান 100 প্লাস 5p, তার মানে এখানে +5 আসছে। সো এটার কারণে যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। মনে রাখবা ঢাল পজিটিভ হলে রেখা কি হয়? ঊর্ধ্বগামী হয়। 3 নম্বর হচ্ছে উপকরণ নিয়োগের প্রভাবে। এই কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো সবাই। মনে করো কোন একটা দ্রব্যের দাম 10 টাকা, তখন সেই দ্রব্যের উপকরণ নিয়োগ করে, মানে উদ্যোক্তা যে উৎপাদক সে উপকরণ নিয়োগ করে, সেই দ্রব্যের উৎপাদনে উপকরণ নিয়োগ করে থাকে। সো দাম 10,
উপকরণ নিয়োগ করে থাকে, মনে করো যে তোমার সে 5টা উপকরণ নিয়োগ করে সেই দ্রব্যটা উৎপাদনের জন্য, আর উৎপাদনের পরিমাণ তখন উৎপাদন হয়। উৎপাদন মানে কি মূলত যোগান আর কি, যোগান। আচ্ছা যোগান লিখি আমি, মূলত যখন যোগান হয় ওই দ্রব্যটা 10টা উৎপাদিত হয়। তাহলে আবার বলছি, কোন একটা দ্রব্যের দাম 10 টাকা, সেই দ্রব্যটা উৎপাদনের জন্য উদ্যোক্তা উপকরণ নিয়োগ করে 5টা, যোগানের পরিমাণ হয় কত? যোগানের পরিমাণ হয় 10। তো ওই দ্রব্যের দাম বেড়ে মনে করো যদি 20 টাকা হয়, মনে রাখবা উদ্যোক্তা বা বিক্রেতা সবসময় চিন্তা করে, বিক্রেতা সবসময় মাথায় রাখে যেই দ্রব্যের দাম বাড়বে সেই দ্রব্য উৎপাদনের জন্য উপকরণ নিয়োগের পরিমাণ বৃদ্ধি করে। তাহলে দাম 10 থেকে 20 হলে এইটার উপকরণ নিয়োগ বৃদ্ধি করবে কে? উদ্যোক্তা। যার কারণে যোগান বাড়বে। কেন বাড়বে? কারণ উপকরণ নিয়োগ বৃদ্ধি হলে উৎপাদন বাড়বে, আর উৎপাদন বাড়লে কি যোগান বৃদ্ধি পায়। তাহলে কথাটা শোনো, দাম বৃদ্ধি পেলে উপকরণ নিয়োগ বৃদ্ধি পায়, উপকরণ নিয়োগ বৃদ্ধি পেলে যোগান কি পায়? বৃদ্ধি পায়। তাহলে দাম বৃদ্ধি পেলে উপকরণ নিয়োগ বৃদ্ধি পেলে যোগান কি পায়? বৃদ্ধি পায়। ওকে, আমরা কি বুঝতে পারছি? তাহলে কি সম্পর্ক দেখতে পাচ্ছ? সমমুখী সম্পর্ক নাকি? কি সম্পর্ক বলো তো? সমমুখী সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। দাম বৃদ্ধি পেলে উপকরণ নিয়োগ বৃদ্ধি পায়, আর উপকরণ নিয়োগ বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পাবে। ক্লিয়ার? তাহলে যেহেতু সমমুখী সম্পর্ক, রেখা কি হবে? ঊর্ধ্বগামী হবে। মনে রাখবে ইকোনমিক্সের সমমুখী সম্পর্ক মানে কি হবে? রেখা ঊর্ধ্বগামী হবে। ওকে, আমরা কি বুঝতে পারছি? নাফিস বলছে স্যার একটু আস্তে বোঝালে ভালো হয়। হ্যাঁ, আস্তেই তো বোঝাচ্ছি, জোরে তো বোঝাচ্ছি না। একদম স্লো হলে তো আমরা আগাইতে পারবো না। তাহলে যোগান রেখা বাম থেকে ঊর্ধ্বগামী হওয়ার কারণ হচ্ছে একটা, বা যোগান বৃদ্ধির কারণে, যোগান সমীকরণের ঢাল ধনাত্মক হওয়ার কারণে, এবং যোগান উপকরণ নিয়োগের প্রভাবে। অর্থাৎ যখনই কোনো তবে দাম বাড়ে উপকরণ নিয়োগ বৃদ্ধি করে উদ্যোক্তা, আর তখনই যোগান বৃদ্ধি পায়, এই কথাটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা যোগান রেখা ঊর্ধ্বগামী কেন হয় সেটা আমরা বললাম। এবার আসো, আমরা এখন পড়ব যোগান বৃদ্ধির ব্যতিক্রম। আচ্ছা, বিষয়টা কি? নর্মালি আমরা যদি বলি কোনো একটা অন্যান্য বেশি স্থির থাকলে কোনো একটা দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে সেই দ্রব্যের যে যোগান, সেই যোগান কি পাবে? বৃদ্ধি পাবে। নর্মালি এটা হয়। আর দাম হ্রাস পেলে যোগান কি পায়? হ্রাস পায়। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে দাম বৃদ্ধি পেয়েছে কোনো দ্রব্যের কিন্তু যোগান বাড়ে নেই, অথবা দাম হ্রাস পেয়েছে যোগান কি পায় না? হ্রাস পায় নাই, তাহলে সেটাকে আমরা বলবো যোগান বৃদ্ধির ব্যতিক্রম হয়েছে। বোঝা গেছে? তাহলে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগান কি পায়? হ্রাস পায়। ঠিক আছে? তো এটা যদি না হয় কোনো ক্ষেত্রে, সেটাকে আমরা বলবো যোগান বৃদ্ধি ব্যতিক্রম। তো সেটা কোন কোন ক্ষেত্রে হয় চলো আমরা দেখি। প্রথমে বলেছে যে যোগান বৃদ্ধি ব্যতিক্রম হয় ভবিষ্যতে দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকলে। কথাটা হচ্ছে এমন, আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম, ভালো করে বুঝবা সবাই, দাম 10 টাকা, তখন এই দ্রব্যের যে যোগান মানে উদ্যোক্তা বা যে যোগান দেয় বিক্রেতা, সে যোগান দিয়ে থাকে, সে 20টা বিক্রি করতে চায় দাম 10 টাকা হলে। দাম বেড়ে মনে করো 20 টাকা হয়ে যাচ্ছে, এবং বিক্রেতা যদি বুঝতে পারে এই দ্রব্যের দাম আরও বাড়বে ফিউচারে। আবার বলছি, মনে করো ঈদের 10 দিন আগে তোমার একটা জিনিসের দাম 10 টাকা, ঈদের বলতেছি তোমার রোজার, মনে করো রোজার প্রথম দিন মনে করো সেই জিনিসটা 20 টাকা হয়েছে, তাহলে রোজা 20টার সময় সেটা কত হবে? আর বেশি হবে, বা 15টার সময় আর বেশি হবে। তাহলে দাম 10, যোগান হচ্ছে 20, দাম বেড়ে যদি 20 টাকা হয়, যদি বিক্রেতা বুঝতে পারে এই দ্রব্যের দাম আরও বাড়বে, তখন প্রাথমিক অবস্থায় সে কী করে দেবে জানো? যোগান কমায় দিবে। আবার যখন দাম বাড়বে তখন সে আবার কী করে দেবে? যোগানটা অনেক বাড়ায় দিবে। তাহলে এটা নর্মাল হয়েছে, দাম বাড়ছে যোগান বাড়ছে। কিন্তু এটা কি হয়েছে দেখো তো, এই যে প্রথমটা দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু যোগান কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এটা কেন হয়? যদি ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকে তাহলে যোগান বৃদ্ধি কি হবে? ব্যতিক্রম হবে। যেমন এখানে চিত্র আসছে, দাম মনে করো যে 30, যোগানের পরিমাণ হচ্ছে 50। দাম যখনই বেড়ে 40 হয়েছে, যোগান কি হয়েছে? উল্টা কমে গেছে। কারণ বিক্রেতা যদি বুঝতে পারে এদের দাম আরও বাড়বে, তখনই মূলত হ্রাস পায় আর কি, যোগান কমে যায়। আবার যখন দাম বাড়বে তখন আবার যোগান বাড়বে। হ্যাঁ, তাহলে এরকম হবে হচ্ছে আমাদের যোগান রেখাটা এরকম হবে। আমরা কি বোঝা গেছে? আমরা কি পারবো? ওকে, তাহলে আমরা বলছি ভবিষ্যতে দামের ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে মূলত যোগান বৃদ্ধি কি হইতে পারে? ব্যতিক্রম হইতে পারে। 1 নাম্বার গেল। 2 নাম্বার, সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে যেই দ্রব্যগুলোর যোগান সীমাবদ্ধ। যেমন আমি যদি বলি একটা জমি মনে করো দাম হচ্ছে 10 টাকা, জমির পরিমাণ হচ্ছে 1 মনে করো, দাম যদি হয় 20 টাকা, জমির পরিমাণ তাও 1, দাম যদি হয় 30 টাকা,
জমির পরিমাণ তাও এক, অর্থাৎ দাম বৃদ্ধি পেলেও যোগানের পরিবর্তন হচ্ছে না, যোগানের পরিবর্তন হচ্ছে না। এটাকে আমরা বলতে পারি সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে এমন হবে যে দামের পরিবর্তন হলো, যোগানে কি হবে না, কোনোই পরিবর্তন হবে না, যোগান আগের মতোই থাকবে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? তাহলে দামের পরিবর্তন হলে যোগানে কি হবে না, কোনোই পরিবর্তন হবে না, যোগান আগের মতোই থাকবে। এটাকে বলা হয় সীমাবদ্ধ যোগান। এক্ষেত্রে অবশ্যই যোগান বিধি ব্যতিক্রম, কারণ আমরা জানি দাম বাড়লে যোগান বাড়ার কথা, এখানে যোগান বাড়বে না। ঠিক আছে, এই গেল 2 নাম্বারটা। এরপর 3 নাম্বারটা যদি বলি, 3 বলছে উপকরণের সীমাবদ্ধতার ক্ষেত্রে। উপকরণের সীমাবদ্ধতা মানে কি? সেটা হচ্ছে এরকম যে মনে করি আমি এই কলমটা বানাবো, কিন্তু কলমটার উপকরণই নাই, তাহলে উপকরণ যদি না থাকে এই দ্রব্যের দাম বাড়লো আর যোগান বাড়ানো যাবে যাবে না উপকরণ না থাকলে, সেক্ষেত্রে ওইটার মতোই হবে চিত্র উপকরণের সীমাবদ্ধতার ক্ষেত্রেও। 4 নাম্বার মৌসুমী দ্রব্যের ক্ষেত্রে। মৌসুমী মানে হচ্ছে আবার ওই মৌসুমী না, ঠিক আছে, নায়িকা মৌসুমী না। মৌসুমী দ্রব্য মানে হচ্ছে যেটা সিজনাল গুডস থাকে, হ্যাঁ, তো ওই মৌসুমে পাওয়া যায়, অন্য কোনো মৌসুমে সেটা পাওয়া যায় না, সেই ক্ষেত্রে বলতে পারো যে যোগান বিধি ব্যতিক্রম হবে। মনে করো যখন একটা সিজন আসে ওই দ্রব্যের, তখন দাম বাড়ালে যোগান বাড়ানো সম্ভব, কিন্তু সিজন না থাকলে, যেমন ধরো এখন মনে করলে লিচু সিজন না, আমি তোমাকে বললাম যে আমি তোমাকে একটা লিচুর দাম 50 টাকা করে দিব, তুমি কি আমাকে দিতে পারবা? যোগান দিতে পারবে না। কেন? কারণ যোগান দ্রব্য তো নাই এখন, এটা সিজনাল গুডস। তো দাম কম হলে তোমার মানে যোগান কম হবে, ঠিক আছে, বুঝতে পারছি, দাম বেশি হলে যোগান বেশি হবে, কিন্তু যেগুলো সিজনাল গুডস সেগুলোর দাম বাড়লেও কিন্তু যোগান বাড়ানো সম্ভব হবে না যদি সেটা ওই মৌসুমে না খুঁজো, তুমি অন্য কোনো মৌসুমে তুমি যাও তখন। তাহলে এটাও একটা যোগান বিধি ব্যতিক্রম। এরপর আছে শ্রমের যোগানের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটু তোমাদেরকে বোঝাই বলি আমি। শ্রমের যোগানের ক্ষেত্রে মূলত যোগান বিধির ব্যতিক্রম হয়ে থাকে। শ্রমের যোগানের ক্ষেত্রে যোগান বিধি কি হয়? ব্যতিক্রম হয়। সেটা কেমন? শ্রমের যোগানের ক্ষেত্রে যোগান বিধি কীভাবে ব্যতিক্রম হয়? আমরা এভাবে বলতে পারি যে শ্রমের যোগানের ক্ষেত্রে যোগান বিধি ব্যতিক্রম হয় এভাবে যে তোমার কীভাবে বলবো, আমি যদি বলি যে কোনো একটা দ্রব্যের, হ্যাঁ, কোনো একটা দ্রব্যের বলতেছি, শ্রমের যোগানের ক্ষেত্রে হচ্ছে এরকম হয়। একটা জিনিস মনে রাখবা যে একজন শ্রমিককে মনে করো তুমি মজুরি দিয়েছো, হ্যাঁ, মজুরি দিয়েছো 10 টাকা। তখন সাপ্লাই অফ লেবার মানে শ্রমের যোগান, শ্রমিকরা কাজ করতে চায়, মূলত শ্রমের যোগান দেয় শ্রমিকরা। তো শ্রমিকরা কাজ করতে চায়, মনে করো যে 10 ঘন্টা কাজ করে, 10 টাকা দিলে, স্যালারি দিলে, 1 ঘন্টা 10 টাকা দিলে, যদি সেটা বেড়ে যদি 20 টাকা হয়, তখন মনে হচ্ছে সে আগের থেকে একটু বেশি কাজ করতে চায়, মনে করো 12 ঘন্টা কাজ করতেছে বা 15 ঘন্টা কাজ করতেছে। যখন তাকে অত্যাধিক মজুরি দেওয়া হবে, অনেক মজুরি বেশি করে দেওয়া হবে, তখন কিন্তু এই শ্রমের যোগানটা উল্টা একটু কমে যাবে। এখন প্রশ্ন, স্যার কমে যাচ্ছে কেন? শোনো, একটা মানুষের, একটা শ্রমিকের একটা লিমিট আছে, কর্তব্য তাদের চাহিদা, মানে যতক্ষণ পর্যন্ত তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না বা বেসিক নিডসগুলো ফুলফিল হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তোমার মজুরি বাড়লে তার শ্রমের যোগান বাড়ে। কিন্তু একটা সময় পরে গিয়ে মজুরি বাড়লেও শ্রমের যোগান আর বাড়ে না। তো এটাকে যদি একটা চিত্র আঁকা দেখানোর চেষ্টা এরকম হবে যে W0 হচ্ছে শ্রমের যোগান, তখন হচ্ছে L0, W0 হচ্ছে মজুরি, L0 হচ্ছে শ্রমের যোগান। মজুরি বেড়ে যদি W1 হয়, তখন শ্রমের যোগান কি হয়ে যাবে? বেড়ে যাবে। মজুরি যদি আরও বেড়ে যায়, মজুরি যদি অত্যাধিক হারে বেড়ে যায়, তখন শ্রমের যোগান উল্টা কি হয়ে যায়? আবার কমে যায়। তাই রেখাটা হবে এরকম, ব্যাকওয়ার্ড ব্যান্ডিং বলা হয় এটাকে, বা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা বলা হয়। এখন প্রশ্ন, স্যার কেন হয় এমন? তুমি শোনো, আমি যদি বলি দাম যখন মানে 10 টাকা করে যখন দেওয়া হয়, সে 10 ঘন্টা কাজ করতেছে মনে করো, তাহলে 100 টাকা সে পায়। এই টাকা দিয়ে তার বেসিক ফুলফিল হয় না। তাই যখনই দাম বেড়ে 20 টাকা হয়, মজুরির দাম বেড়ে যায়, তখন সে একটু বেশি কাজ করে, মনে করো 12 ঘন্টা 12 × 24, সে 240 টাকা পায়। মনে করো এই 240 টাকা দিয়ে তার ভালো একটা কি হয় যে সে মোটামুটি ভালোই চলতে পারতেছে, তার বেসিক নিডসগুলো ফুলফিল হয়ে যাচ্ছে। যখন তাকে তারপরে আরও মজুরি বাড়াই দিবা, 20 টাকা 40 টাকা করে দিবা, তখন সে আবার কম কি করবে? পরিশ্রম করবে। প্রশ্নটা কেন? কারণ দেখো, তুমি এখানে যদি গুণ করে দাও, এটার সাথে গুণ করলে 400 টাকা সে পায়, তার তো বেসিক নিডস তো 240 টাকায় হয়ে যাচ্ছে। এরপর তুমি দাম যদি আরও বাড়াই দাও, সে চিন্তা করবে যে কি এত পরিশ্রম করে কি হবে, একদিন তো মরেই যাবো, হ্যাঁ, এটা চিন্তা করবে। এবং বউ বাচ্চাকে সময় দিবে, ফ্যামিলি মেম্বারকে সময় দিবে, আরামায়েশ করবে একটু। তো মজুরি যদি অত্যাধিক বৃদ্ধি করা হয়, তখন শ্রমের যোগান সে আবার উল্টা কি করবে? একটু কমাই দিবে, কারণ সে এখন কম কাজ করে কি আগের চেয়ে 12 টাকা পাবে। বুঝা গেছে? তো এটা বলা হয় যে শ্রমের যোগানের ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী যোগান দেখতে পাই আমরা। নর্মালি শ্রমের দাম বাড়লে
মানে মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, কিন্তু অনেক সময় মজুরি অনেক বেশি বেড়ে গেলে তখন শ্রমের যোগানটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে এরকম ব্যতিক্রমধর্মী একটা শ্রমের যোগান রেখা আমরা পাই, তাই এটা বলছে যোগান বিধি ব্যতিক্রম মধ্যে এটা আসবে। 6 নম্বর বলছে প্রাকৃতিক বিপর্যয়ের পর যোগান বিধি কি হয়ে থাকে, ব্যতিক্রম হয়ে থাকে। কিভাবে? যেমন একটা দেশে মনে করো যে অনেক বড় একটা বন্যা হয়েছে, তাহলে যদি তুমি দ্রব্যের দাম বেশিও দাও তাও কি যোগান বাড়ানো সম্ভব হবে? উত্তর হচ্ছে না, সম্ভব হবে না। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের পর দাম বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো কি হবে না, পসিবল হবে না। প্রাকৃতিক বিপর্যয় দাম বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো পসিবল হবে না। 7 নাম্বার পরিবহন সমস্যা, রাজনৈতিক সমস্যা। একটা দেশে যদি পরিবহন সমস্যা হয়, রাজনৈতিক সমস্যা হয়, সেক্ষেত্রে দাম বাড়ালেও যোগান বাড়ানো সম্ভব না। যেমন ধর একটা দেশে ধর্মঘট চলতেছে, হ্যাঁ, হরতাল চলতেছে, তখন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে, সো দাম বাড়লেও দেখবে যে যোগান বাড়ানো সম্ভব নাও হইতে পারে। ঠিক আছে, মানে কারণ হচ্ছে তোমার পরিবহন তো নাই বা যোগাযোগ ব্যবস্থা তো নাই, সেজন্য দেখা যায় যে এরকম দেখা যায় রাজনৈতিক বা পরিবহন সমস্যা থাকলে দাম বাড়ানো, যোগান বাড়ানো পসিবল হবে না, এরকম হইতে পারে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে যোগান বিধির আমরা কি করছি, ব্যতিক্রম আমরা আলোচনা করেছি, যোগান বিধির ব্যতিক্রম আমরা আলোচনা করেছি। এবার আসো যোগানের সংকোচন প্রসারণ, এটা একটু বলি। মূলত এটা চাহিদা সংকোচন প্রসারণ এবং চাহিদা হ্রাস বৃদ্ধির মতো, যেটা আমি গত ক্লাসে শুরুতে পড়াইছি। চাহিদা সংকোচন প্রসারণ, চাহিদা কি হ্রাস বৃদ্ধি, এটা আমরা শুরুতে পড়িয়েছি। স্যার যোগান রেখে এটার নাম কি, মানে বুঝি না তোমার কথা। ক্লাস একটু আস্তে আস্তে নেন। মা আস্তে তো নিচ্ছি, আমি কি দ্রুত পড়াচ্ছি বেশি, কি বলো? মাহমুদ তালকে বলছে স্যার ক্লাস একটু আস্তে আস্তে নেন। হ্যাঁ, রুম্মানুল জানা বলছে স্যার দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না বলো? ও আচ্ছা, লেখাটা দেখা যায় না, যে ও লেখা যায় না, যে এটা সাদার মধ্যে ছিল তো লেখাটা, এই জন্য দেখা যাচ্ছে না, যে কন্ট্রাস্টের কারণে এখানে দেখা যাচ্ছে না। যে আমি তুমি লিখে দিছি এমনি, মানে মূলত এটার ক্ষেত্রে দাম বৃদ্ধি পেলে, আচ্ছা এখানে আমি লিখে দিই, করে দিই তোমাদেরকে, দাঁড়াও। মূলত এক্ষেত্রে দেখা যায় যে মনে করো মজুরি প্রাথমিক এটা ছিল, যোগান হচ্ছে এটা, W1 হচ্ছে মজুরি, যোগান হচ্ছে মনে করো L1। যখন মজুরি বৃদ্ধি পাবে W2 হবে, তখন শ্রমের যোগান বাড়বে, L2 হবে। যখন তাকে অত্যাধিক মজুরি দেওয়া হবে, W3 হবে, তখন শ্রমের যোগানটা আবার কমে আসতেছে, কমে মনে করো এখানে চলে আসছে, এরকম হবে মনে করো। একটু ভালোভাবে বুঝিয়ে দেন, একটু স্যার বিনোদনও দিয়েন। আচ্ছা, রোজা রমজানের মাসে বিনোদন, কথা বেশি বলতে ইচ্ছে করতেছে না, বুঝছো? বিনোদন দেওয়ার জন্য তো অনেক কথাবার্তা বলতে হয়। যোগানের সংখ্যা সংকোচন প্রসারণ বুঝি না বললে তুমি ভুল হবে। তুমি গত ক্লাসটা করছো অঙ্কন, গত ক্লাসটা করছো, গত ক্লাসটা করো। গত ক্লাসে আমি চাহিদার সংকোচন প্রসারণ পড়াইছি। সো চাহিদার সংকোচন প্রসারণ পড়লে যোগানের সংকোচন প্রসারণ তুমি পারবা। শুধু চেঞ্জটা কোথায় আমি একটু বলে দিই। চেঞ্জটা হচ্ছে আগে চাহিদার জায়গায় এখানে যোগান বলবা। আরেকটা বিষয় হচ্ছে আগে চাহিদা রেখাটা ছিল নিম্নগামী, এখন রেখাটা হবে কি ঊর্ধ্বগামী। এইটুকু হচ্ছে পার্থক্য, যেহেতু যোগান রেখা। যোগান হ্রাস বৃদ্ধিটাও সেম। চাহিদা হ্রাস বৃদ্ধিটা বুঝতে পারলে তুমি যোগান হ্রাস বৃদ্ধিটা পারবা। জাস্ট চাহিদার জায়গায় যোগান হবে পার্থক্য, আর রেখাগুলো নিম্নগামী না হয়ে কি হবে, রেখাগুলো নিম্নগামী না হয়ে চাহিদা রেখার মতো ঊর্ধ্বগামী হবে যোগান রেখা যেহেতু। হ্যাঁ, এই হচ্ছে মূলত কাজ। মাহমুদ তালুকদার ক্লাস একটু ননের ভালো। ওরে বাপরে, কত কথা তোমাদের! এত কথা বললে কেমনে কি করব? রোজা রমজানের মাসে এর চেয়ে বেশি কেমনে ক্লাস নেব? মরে যাব। যতটুকু পড়াচ্ছি ততটুকু তুমি নিতে পারবে না, দেখো এনাফ। এত তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের লেখা বোঝানোর জন্য আমি স্লাইড দিয়ে নেক্সট ক্লাস থেকে স্লাইড দিয়ে নিব। ঠিক আছে,
স্লাইড করা আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের স্লাইড দিয়ে ক্লাস নেব, ঠিক আছে? বড় বড় দেখাবে, তখন সমস্যা হবে না। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা চাহিদার মানে যোগানের সংকোচন প্রশ্ন, যোগানের রাজবিধি পড়লাম। এবার আমরা পড়বো আজকে ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম বলতে আসলে কি বোঝানো হয়ে থাকে? মূলত আমি যদি বলি যে এখানে একটা দাঁড়িপাল্লা দেখতে পাচ্ছ তোমরা, তাই না? দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লার আমি এই পাশে 1 কেজি ওজনের একটা পাথর দিলাম। হ্যাঁ, এই পাশে আমি 0.5 কেজি ওজনের একটা পাথর দিলাম। আচ্ছা বলো তো যে এই দাঁড়িপাল্লাটা কোন দিকে নিচের দিকে নামবে? 1 কেজি যদি এই পাশে, নাকি এই 0.5 কেজি এই পাশে নিচের দিকে নামবে? কোন দিকে নিচের দিকে নামবে বলো তো একটু? সাদা লেখা বলবো, আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, এটা ঠিক করে নিব। তাহলে বলো 1 কেজির দিকে অবশ্যই নিচের দিকে নামবে, যেহেতু এই পাশে ভারী বেশি, তাই না? আবার মনে করো আমি এই পাশে এক্সট্রা করে আরো 1 কেজি যুক্ত করে দিলাম, এখন কোন পাশে নামবে? মানে এখন এখানে 1.5 কেজি, এখানে 1 কেজি, এখন কোন দিকে নামবে? এই পাশে নিচে নেমে যাবে। আচ্ছা, ভালো কথা। তারপর আমি এখানে 0.5 কেজি অ্যাড করে দিলাম, আবার 0.5 কেজি আবার অ্যাড করে দিলাম, এখন কোন দিকে নামবে? এখন এটা ব্যালেন্স হবে, এখন এটা কি হবে? ব্যালেন্স হবে, কোনো দিকে নিচের দিকে নামবে না, স্থির হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকেই বলা হয় ভারসাম্য। এটা কি বলা হয়? ভারসাম্য হয়। তাহলে ভারসাম্য মানে কি? ভারসাম্য মানে হচ্ছে আমরা এও বলবো যে 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সে অবস্থাকে ভারসাম্য বলে। তাহলে বলেছে 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা কি বলছি? ভারসাম্য বলছি। ওকে, তো দেখো এই যে দুইটা শক্তি দুই দিকে নিচের দিকে টানার চেষ্টা করতেছে, তাদের একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটা অবস্থায় হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার মানে হচ্ছে যেখান থেকে তাদের নড়াচড়া করার কোনো প্রবণতা থাকবে না, সেইটাকে মূলত ভারসাম্য বলে। তাহলে আমার সাথে সবাই একটু মুখস্থ করো, 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সে অবস্থাকে আমরা কি বলবো? আমরা ভারসাম্য বলবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আমরা 2 বা ততোধিক বিপরীতমুখী শক্তির পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে যদি এমন একটি অবস্থা উপনীত হয় যেখান থেকে তাদের বিচ্যুত হওয়ার কোনো প্রবণতা থাকে না, সেই অবস্থাকে আমরা কি বলবো? ভারসাম্য বলবো। ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? ওকে, এবার আসো কিছু ইনফরমেশন জানি। বলা হচ্ছে বাজারে ভারসাম্য কথাটির অর্থ হচ্ছে স্থির অবস্থা, যেটাকে আমরা বলি ইংরেজিতে প্রতিশব্দ ইকুইলিব্রিয়াম। আর এটা দুটো শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ, একটা হচ্ছে অ্যাকুয়াস, এবং হচ্ছে অ্যাকুয়াস মানে হচ্ছে সমান, আর লিব্রা শব্দের অর্থ হচ্ছে সমতা। ঠিক আছে, অ্যাকুয়াস মানে হচ্ছে সমান, আর লিব্রা মানে কি? সমতা। এই শব্দ থেকে এসেছে, এই শব্দ দ্বয়ের সমানে ইকুইলিব্রিয়াম শব্দটা গঠিত হয়েছে। ওকে, এবার আসো, এবার আমরা এখানে পড়বো যে বাজারে মূলত দুইটা শক্তি আছে। বাজার মূলত কয়টা শক্তি আছে? দুইটা শক্তি আছে, একটা হচ্ছে চাহিদা, একটা কি? যোগান। তো আমরা এখানে দুইটা শক্তির কথা বলছি না, এই যে দুই পাশের নিচের দিকে নামবে, তো বাজারও দুইটা শক্তি আছে। সেটা কি? একটা হচ্ছে চাহিদা, একটা কি? যোগান। আমরা এতদিন যা পড়ছি, এই যে চাহিদা যোগান পড়ছি না, আমরা ওইখানে কথা বলতেছি। তো চাহিদা এবং যোগানের উপর বাজারটা ভারসাম্য হয় মূলত। যেখানে চাহিদা এবং যোগান সমান হবে সেখানেই ভারসাম্য হবে বাজারে। তো আমরা সেটা এখানে বলছি যে বাজারে দুইটা শক্তি, একটা হচ্ছে চাহিদা, একটা কি? যোগান। সো বাজার ভারসাম্যটা কি? বাজার ভারসাম্য মানে হচ্ছে যেখানে চাহিদা এবং কি? যোগান, যেখানে সমান হবে সেখানেই মূলত কি হবে? ভারসাম্য হবে। ওকে, চাহিদা এবং যোগান যেখানে সমান হবে সেখানে কি হবে? ভারসাম্য হবে। কেমন? যেমন আমি যদি বলি, এখানে আমি একটা সূচি দিলাম যেখানে আমি বললাম কোন একটা দ্রব্যের দাম, যেটাকে বলা হয় পি মানে প্রাইস, এবং চাহিদাকে আমরা বলি কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড, যোগানকে আমরা বলি কিউএস। তা আমি যদি বলি কোন একটা দ্রব্যের দাম ছিল 1 টাকা, চাহিদার পরিমাণ তখন 20, মানে 20 জনে কিনতে চাই এই দ্রব্যটা। দাম বেড়ে 2 টাকা হলে
চাহিদা কমে 15 হয়, অবশ্যই দাম বাড়লে চাহিদা কমে যায়, নর্মালি আমরা জানি দাম বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়। আবার দাম যদি আরও বৃদ্ধি পায় চাহিদা আরও কমে যাবে, চাহিদা আরও কমে যাবে। ওকে, আবার যদি বলি দাম 1, যোগানের পরিমাণ তখন 10, মানে বিক্রেতা বিক্রি করতে চায় 10টা, দাম বেড়ে যখন 2 টাকা হবে, দাম বাড়লে যোগান বেড়ে 15 হয়েছে, দাম যদি আরও বাড়ে যোগান আরও বেড়ে মনে করো 20 হয়ে আছে। তো আমি যদি তোমাদেরকে বলি এই সূচির মধ্যে তোমরা আমাকে বলো যে চাহিদা এবং যোগান কখন সমান হয়েছে, মানে কত টাকা দামে চাহিদা এবং যোগান সমান হয়েছে, কি বলবা বলো তো, দেখে উত্তর দাও তো সবাই, কত টাকা দামে চাহিদা এবং যোগান সমান হয়েছে? কোন বুক ফলো করবো? তোমরা ইজি ইকোনমিক্স বইটা নিয়ে ফেলবা, ইজি ইকোনমিক্স। এটা আমার লেখা বই, এখানে যা পড়াচ্ছে একদম লাইন বাই লাইন কমন পাবা, মানে লাইন বাই লাইন সেম থাকবে। 3rd এডিশন বের হয়েছে, ওইটা তোমরা নিবা। ওইটা নিলে তোমার কোনো টেস্টও কিন্তু হবে না, কারণ ওইখানে তোমার সিকিউর উত্তর সহ দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, হিউজ পরিমাণে প্র্যাকটিস, জ্ঞানমূলক গ্রন্থাবল প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে, প্রশ্ন সহ, এবং অধ্যায়ের টপিকগুলো খুব সুন্দর করে সাজানো সংক্ষিপ্তভাবে দেওয়া আছে, মানে যতটুকু তোমার প্রয়োজন, এবং এর বাইরে আবার কিছু পড়াও লাগবে না, ইচ্ছা আবার কমও পড়লে হবে না, ততটুকু দেওয়া হয়েছে। কেমন? তাহলে এই বইটা তোমরা নিয়ে ফেলবা, যাদের কাছে বই না, এই যে বই আমার কাছে আছে, এই দেখো, এটা হচ্ছে ইজি ইকোনমিক্স বই, ঠিক আছে? এটা নিয়ে ফেলবা, পড়ালেখা পেজে মেসেজ দিয়ে নিলে হবে, পড়ালেখা পেজে মেসেজ দিলে তোমরা এই বইটা নিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? আমরা কি বুঝতে পারছি? ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা বলছি এখানে 2 টাকায় পিডিএফ পাবো না, এটা পিডিএফ তো পাবা না, এগুলো পিডিএফ পাবা, স্লাইডে পিডিএফ পাবা, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া, ওয়েবসাইটে দেওয়া হয়েছে, তোমরা পাবা ওয়েবসাইটে, ঠিক আছে? তবে বইয়ের পিডিএফ তো পাবে না, স্লাইড পাবা, স্লাইড পাবা। তাহলে যেটা বুঝছি আমরা যে দাম 2, চাহিদার পরিমাণ হচ্ছে 15, যোগানের পরিমাণ 15, তার মানে এই 2 টাকা হচ্ছে ভারসাম্য দাম হয়েছে 2 টাকায়, আর ভারসাম্য পরিমাণ হচ্ছে 15 একক, ভারসাম্য পরিমাণ কত একক? 15 একক। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 টাকা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, আর ভারসাম্য পরিমাণ আমরা বলবো 15 একক। তার মানে বাজার ভারসাম্য মানে যেটা বোঝানো হয় যে চাহিদা এবং যোগানের সমতা দ্বারা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হওয়াকে বাজার ভারসাম্য বলে। সবাই একটু মুখস্থ করতে দেখি এটা, যে বাজার ভারসাম্য কাকে বলে, সবাই একটু মুখস্থ করবা। হ্যাঁ, বাজার ভারসাম্য কাকে বলে দ্রুত করে ডান লিখবা কমেন্ট বক্সে, বাজার ভারসাম্য কাকে বলে মুখস্থ করে ডান লিখবা কমেন্ট বক্সে, বাজার ভারসাম্য কাকে বলে। এটা সবাই মুখস্থ করো, আমাকে বলবা, পারলে আমাকে বলবা, ডান লিখবা কমেন্ট বক্সে, বাজার ভারসাম্য কাকে বলে। আচ্ছা, চলো আমরা এরপরে যাই। এরপর এখানে বলছে যে বাজার ভারসাম্য অবস্থা আমরা 2টা জিনিস পাবো, একটা হচ্ছে ভারসাম্য দাম। তাহলে ভারসাম্য দাম কি? মূলত যেই দামে, এই যে যেই দামে চাহিদা এবং যোগান কি হবে সমান হবে, সেটাকে মূলত বলা হয় ভারসাম্য দাম। অর্থাৎ যেই দামে বাজারে চাহিদা এবং যোগান কি হবে সমান হয়, তাকে ভারসাম্য দাম বলে। আর ভারসাম্য পরিমাণ কি? যেই পরিমাণে বাজারে চাহিদা এবং যোগান সমতা অর্জিত হয়, তাকে ভারসাম্য পরিমাণ বলে। তাহলে আবার বলছি, যেই পরিমাণে বাজারে চাহিদা এবং যোগানের সমতা অর্জিত হয়, চাহিদা এবং যোগান সমান 15 হবে, তাকে আমরা বলি ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দাম মানে হচ্ছে যেই দামে চাহিদা এবং যোগান সমান হবে, তাকে ভারসাম্য দাম বলে। আর ভারসাম্য পরিমাণ হচ্ছে যেই পরিমাণে চাহিদা এবং যোগানের সমতা অর্জিত হয়, তাকে আমরা বলি ভারসাম্য পরিমাণ বলে। তাকে কি বলে? ভারসাম্য পরিমাণ বলে।
লিখছি আমরা। তাহলে ভারসাম্য দাম একটা কি ভারসাম্য পরিমাণ, ক্লিয়ার? এরপর আসো, মূলত এই যে ভারসাম্য দাম আর পরিমাণ বলছি, হ্যাঁ, এই ভারসাম্য দাম ও পরিমাণ তিনভাবে নির্ণয় করা যাবে। তিনভাবে ভারসাম্য দাম ও পরিমাণ তিনটা ওয়েতে নির্ণয় করা যাবে। এক নম্বর হচ্ছে সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, দুই নম্বর হচ্ছে রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়, তিন নম্বর হচ্ছে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তাহলে তিনটা ওয়েতে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যাবে। একটা হচ্ছে সূচির সাহায্যে, রেখা বা চিত্রের সাহায্যে, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। আচ্ছা, তাহলে এটা ভালো করে মনে রাখো যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায় কয়টা ওয়েতে? তিনটা ওয়েতে, সূচির সাহায্যে, চিত্রের সাহায্যে, রেখা বা সমীকরণের সূচির সাহায্যে, রেখা বা চিত্রের সাহায্যে, একটা হচ্ছে সমীকরণের সাহায্যে। আমরা প্রথমে দেখি সূচির সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়। পরীক্ষায় এই তিনটা ইনফরমেশন পরীক্ষায় দেওয়া থাকবে। পরীক্ষায় দেওয়া থাকবে দাম, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ পরীক্ষায় দেওয়া থাকবে। তোমাকে এক্সট্রা করে 2টা কলাম করতে হবে। চলো আমরা দেখি। এখানে দেওয়া আছে দাম 1 টাকা, 2 টাকা, 3 টাকা, চাহিদার পরিমাণ আছে 20, 15, 10, যোগানের পরিমাণ 10, 15, 20। একটু আগে আমি যে সূচিটা করছি সেম হুবহু দেওয়া আছে। তো আমি যদি বলি এখন এই কলাম আমরা লিখবো চাহিদা ও যোগানের সম্পর্ক। যেমন 1 টাকা যখন দাম, তখন চাহিদার পরিমাণ 20, যোগানের পরিমাণ 10। তাহলে আবার বলছি 1 টাকা দামে চাহিদা 20, যোগান 10। তাহলে 1 টাকা দামে চাহিদা বেশি, যোগান কম না? এটাকে আমরা বলতে পারি কিউডি গ্রেটার দেন কিউএস। আচ্ছা, এগুলো বুঝো তো তোমরা না? গ্রেটার দেন, লেস দেন বলতে জানো তো? এটা হবে এরকম যে কিউডি গ্রেটার দেন কিউএস, এটা হবে কিউডি লেস দেন কি হবে কিউএস। কেমন মনে রাখবো আমি তোমাকে বলি। বড় মুখটা সামনে থাকলে এটা হবে গ্রেটার দেন, গ্রেটার মানে বড় আর লেস মানে ছোট। তাহলে কিউডি গ্রেটার দেন কিউএস, হ্যাঁ। আর এটাকে আমরা লিখবো কিউডি লেস দেন কিউএস। আবার বলি এটা হচ্ছে কিউডি গ্রেটার দেন কিউএস, কিউডি লেস দেন কি কিউএস হবে। তাহলে প্রথমটা কিউডি গ্রেটার দেন কিউএস, কিউডি লেস দেন কি কিউএস হবে। ওকে, আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দাম তো একটা অবস্থায় চাহিদা বেশি, যোগান কম, তার মানে কিউডি গ্রেটার দেন কিউএস হবে। আবার আমি যদি বলি দাম যদি হয় 3 টাকা, তখন চাহিদা পরিমাণ হচ্ছে 20, দাম 3 টাকা, চাহিদা পরিমাণ 20, যোগানের পরিমাণ 10। তার মানে চাহিদা কম, যোগান কি বেশি? 3 টাকা দামে চাহিদা কিউডি লেস দেন কি কিউএস, অর্থাৎ যোগান বেশি, চাহিদা কি কম। আমরা কি বুঝছি? তাহলে 3 টাকা দামে যোগান কম, চাহিদা কম কিন্তু যোগান বেশি, অর্থাৎ কিউডি লেস দেন কিউএস। আবার দেখো দাম যদি 2 টাকা হয়, সেখানে মূলত আমাদের ডিমান্ড এবং সাপ্লাই সমান হচ্ছে, তার মানে কিউডি সমান কিউএস হচ্ছে। এটাই হচ্ছে ভারসাম্যের শর্ত। কিউডি সমান কি হইতে হবে? কিউএস হইতে হবে। যেখানে চাহিদা এবং যোগান সমান হবে সেখানেই ভারসাম্য হবে। আচ্ছা, তো আমরা আরেকটা কলাম এক্সট্রা করে লিখবো, যেটা আসলে না লিখলেও চলে, তবুও আমাদের বোঝার সুবিধা। অনেক সময় কোয়েশ্চেন হয় যে চাহিদা বেশি হলে কোনো দ্রব্যের যোগান কম হলে তাহলে কি হবে। মূলত যখন দাম 1 টাকা, দেখো দাম যখন 1, চাহিদা তখন বেশি, যোগান তখন কম, তাই কিউডি গ্রেটার দেন কি হবে কিউএস হবে, অর্থাৎ চাহিদা বেশি, যোগান কি কম। তাই এই দ্রব্যের দাম কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে এই দ্রব্যের দাম বৃদ্ধি পাবে কেন? কারণ দাম তখন হচ্ছে, চাহিদা হচ্ছে কম, যোগান কি, যোগান তখন বেশি, চাহিদা বেশি, যোগান কম, তাই দাম বাড়বে। মূলত কোনো জিনিসের ডিমান্ড আছে অনেক বেশি কিন্তু সাপ্লাই নাই সেই অনুযায়ী, তাহলে দাম বাড়বে না? দাম বাড়বে। নর্মালি চিন্তা করো, কোনো জিনিসে অনেক বেশি চাহিদা আছে, মানুষজন অনেক কাস্টমার আছে, কিন্তু সেই অনুযায়ী যোগান নাই, যোগান কম, চাহিদা কি বেশি, তাহলে দাম কি পাবে? দাম বৃদ্ধি পাবে। এই জায়গায় আমরা লিখবো দামের উপর প্রভাব হচ্ছে, দাম বৃদ্ধি পাবে সেই অবস্থায়, অর্থাৎ দাম আস্তে আস্তে বাড়া শুরু করবে। অন্যদিকে দাম যখন 3 টাকা, তখন চাহিদা কম, যোগান বেশি। দাম 3 অবস্থায় চাহিদা হচ্ছে 10, যোগান হচ্ছে 20। তাহলে দাম 3টা অবস্থায় চাহিদা যদি কম হয়, যোগান যদি বেশি হয়, দাম 3টা অবস্থায় চাহিদা যদি কম হয়, যোগান যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে দাম হ্রাস পাবে। স্যার কি হবে? চাহিদা যদি কম হয়, যোগান বেশি হলে, তুমি চিন্তা করে দেখো, কোনো জিনিস এর চাহিদাই নাই, মানে একদম কম চাহিদা, মানুষজন কম কিনতে চায়, কিন্তু যোগান আছে অনেকগুলো,
তাহলে কীভাবে দামটা হ্রাস পাওয়া শুরু করবে, কারণ কোনো দ্রব্য যদি অ্যাভেলেবেল থাকে সেই দ্রব্যের দাম কী হয়ে যায়, কমে যায়। এখানে দাম কমছে, এখানে দাম বেড়েছে, বেড়ে যখন 2 টাকা হয়েছে তখনই আমাদের চাহিদা যখন কী হয়েছে, সমান হয়েছে, এবং সেখানে আমাদের বাজার ভারসাম্য হবে, অর্থাৎ ভারসাম্য দাম আর পরিমাণ পাওয়া যাবে। আমরা কি বুঝতে পারছি? তাহলে 1 নম্বর ক্ষেত্রে চাহিদা মানে 1 নম্বর ক্ষেত্রে আমাদের যেহেতু চাহিদা বেশি যোগান কম, সো দাম বৃদ্ধি পাবে। 3 নম্বর ক্ষেত্রে চাহিদা কম যোগান বেশি, তাই দাম হ্রাস পাবে। আর 2 টাকা অবস্থায় চাহিদা এবং যোগান সমান, তার মানে সেখানে ভারসাম্য দামও পরিমাণ নির্ধারিত হবে। তিন টাকাটা আবার একটু বলেন, এই যে বলে দিলাম, এখন কি বুঝো নাই? দেখো তো বুঝতে পারবে না সবাই? ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এটা আমরা এই চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ এটা নেক্সট ক্লাসে দেখা দিব। পাশাপাশি এখানে আরও অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, এগুলো দেখা দিব, ঠিক আছে? তো এটা ধরলে এখন ওইটা অর্ধেকের মধ্যে তোমরা বুঝবে না, আবার নেক্সট ক্লাস থেকে অর্ধেক হয়ে যাবে। তা আমরা এখান থেকে নেক্সট ক্লাসে পড়বো রেখার সাহায্যে, হ্যাঁ, রেখা বা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো এই জায়গা থেকে, ঠিক আছে? তো এইটুক থাকা আজকে, ওকে? তো এই আর কি, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে বাকিটুকু আলোচনা করবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।